আজকে আমরা মূলত অ্যারোমেটিক যৌগের সমানতা পড়ব। তো এখানে দেখো আমরা অ্যারোমেটিক যৌগের সমানতাতে আমরা কয়েকটা টাইপ দেখব। ঠিক আছে, তো প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে প্রতিস্থাপক দুইটা এবং একই ধরনের। তাহলে সমান হবে কয়টা? সমান হবে তিনটা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে প্রতিস্থাপক দুইটা কিন্তু সেই প্রতিস্থাপক গুলো যদি একই রকমের হয় তাহলে সেখানে সমান হবে তিনটা। তো জিনিসটা কি? তো মনে করো যে এইটুকু তো আমাদের বেনজিন, তাই না? তো বেনজিন যদি ওইটা হয় তাহলে আমরা যদি ধরে নিই যে এখানে এইটা হচ্ছে বেনজিনের যৌগ, বেনজিন, এবং এখানে প্রতিস্থাপক হিসেবে দুইটা মূলক যুক্ত আছে, একটা হচ্ছে এই একটা মিথাইল মূলক এবং সেকেন্ড আর একটা মিথাইল মূলক। ঠিক আছে, তো এখানে আমরা এটাকে দেখো যে যেহেতু দুইটা মূলক যে দুইটা যুক্ত আছে এটাকে আমরা বলতেছি আসলে প্রতিস্থাপক, কারণ এখানে হাইড্রোজেনকে এরা প্রতিস্থাপন করেছে। তো প্রতিস্থাপক হচ্ছে দুইটা এবং সেগুলো কিন্তু একই ধরনের আছে, সেজন্য আমরা হচ্ছে যে এই টাইপটাতে আসলে আমরা এটাকে নিয়ে যাব। তো তো এখানে দেখো জিনিসটা হচ্ছে এরকম যে যদি এটা এক নাম্বার যদি আমরা কার্বন ধরি, এই জায়গাটুকুকে আমরা মনে করো এক নাম্বার কার্বন ধরলাম এইটাকে। ঠিক আছে, তাহলে এক নাম্বার কার্বন ধরার পর আমরা সাধারণত এই রাউন্ড এই ক্লকওয়াইজে যেতে পারি অথবা এই দিক থেকেও আসতে পারি। ঠিক আছে, তবে আমরা সাধারণত ক্লকওয়াইজে আমরা মূলত প্রতিস্থাপকগুলোকে বসানোর চেষ্টা করি। ঠিক আছে, তো প্রতিস্থাপকগুলোকে যখন বসানো হয় তখন এটা হচ্ছে আমাদের এক নাম্বার কার্বন। দুই নাম্বার কার্বনে, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কার্বন। দুই নাম্বার কার্বনে যদি কোনো প্রতিস্থাপক বসে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে অর্থ পজিশনে বসা। ঠিক আছে, অর্থাৎ দুই নাম্বার কার্বনকে আমরা বলি হচ্ছে অর্থ পজিশন। ঠিক আছে, এবং এই তিন নাম্বার কার্বনটাকে কি বলা হয়? তিন নাম্বার কার্বনটাকে বলা হয় মেটা পজিশন। এই জায়গাগুলোকে মনে রাখতে হবে যে তিন নাম্বার কার্বনটাকে বলা হবে মেটা পজিশন এবং চার নাম্বার যে কার্বন সেটাকে বলা হয় প্যারা। এখন তুমি চিন্তা করো তাহলে এইটা কি হবে? এইটা একটু চিন্তা করে দেখো, আমি একটু আগে বললাম যে এটাকে আমরা এই দিক থেকেও কাউন্ট করতে পারি, এই দিক থেকেও কাউন্ট করতে পারি। তো এটা যখন চার নাম্বারে, তখন হচ্ছে এটা যখন আবার আমরা এটা যখন এই দিক থেকে কাউন্ট করলে এটা পাঁচ নাম্বারে চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি এই দিক থেকে কাউন্ট করি তখন কিন্তু এটা কয় নাম্বার? তিন নাম্বার কার্বন। ঠিক আছে, তো আমরা পাঁচ নিব না তিন নিব এটা কিন্তু আমরা আগেই শিখেছিলাম। কখন? যখন হচ্ছে আমরা শাখা শিকল বা এগুলো পড়েছিলাম। তো আমরা তো জানি যে যেদিক থেকে কাউন্ট করলে শাখা শিকলটা কাছে হবে সেটাকেই কাউন্ট করতে হয়, তাই না? তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বুঝলাম যে এইটা যদি মনে করো আমরা নিই, এইখানে যদি কোনো শাখা শিকল থাকতো তাহলে কিন্তু আমরা তখন এটাকে এইটার মতো বিহেভ করতাম এখানে, অর্থাৎ এটা তখন আমরা বলতাম মেটা অবস্থান এবং এইটাকে তখন বলতাম আমরা অর্থ পজিশন। ঠিক আছে, তো এরভাবেই আমরা মূলত এটার নামকরণগুলো করে থাকবো। তো প্রতিস্থাপক দুইটা তখন হচ্ছে আমরা এটাকে বলতেছি অর্থ ডাই মিথাইল বেনজিন। ঠিক আছে, দুইটা মিথাইল মূলক আছে এই জন্য এটাকে আমরা বলতেছি ডাই মিথাইল বেনজিন, এবং যেহেতু একটা অর্থ পজিশনে আছে সেই কারণে আমরা এটাকে বলতেছি অর্থ। ঠিক আছে, কিংবা এটাকে আমরা অর্থ জাইলিনও বলতে পারি আসলে। ঠিক আছে, জাইলেন কেন নাম আসলো? জাইলেন নাম আসলো কারণ হচ্ছে এখানে তোমার মিথাইল মূলক যদি থাকে তাহলে সেটাকে আমরা আমরা জাইলিন হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে মেটা পজিশনে আছে এই জন্য এটাকে আমরা বলতেছি মেটা ডাইমিথাইল বেনজিন। এবং এরপরে যেটা আছে তিন নাম্বারটা, এখানে দেখো এটা হচ্ছে প্যারা পজিশনে আছে এই জন্য এটাকে বলতেছি আমরা প্যারা ডাইমিথাইল বেনজিন, বা এটাকে 1,4 ডাইমিথাইল বেনজিনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এভাবে আমরা মূলত এখানে একটা সমাণু দেখলাম যার প্রতিস্থাপক হচ্ছে দুইটা এবং একই ধরনের, তাহলে এটা সমান পাবো হচ্ছে আমরা তিনটা। এরকম আর একটা উদাহরণ দেখো যে ব্রোমিন দেওয়া আছে আমাদের, তাহলে অর্থ পজিশনে আছে এই জন্য অর্থ ডাইব্রোমো বেনজিন, এটা মেটা পজিশনে আছে এই জন্য মেটা ডাইব্রোমো বেনজিন, এবং এটা প্যারা পজিশনে আছে এই জন্য এটাকে নাম দিচ্ছি আমরা প্যারা ডাইব্রোমো বেনজিন। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে টাইপ ওয়ানটা শিখে ফেললাম যে আমরা কিভাবে এটার নামকরণগুলো করব। আচ্ছা, এখন দেখো আমাদের টাইপ টু আসছে। টাইপ টু কি বলে? টাইপ টু বলে যে প্রতিস্থাপক হচ্ছে দুইটা কিন্তু পরস্পর ভিন্ন। ঠিক আছে, তাহলেও সমান হবে তিনটা। ঠিক আছে, প্রতিস্থাপক দেখো এই যে এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, কিন্তু তারা দেখো আলাদা।
ঠিক আছে, এর আগে কি ছিল, এখানেও CH3 ছিল, এখানেও CH3 ছিল, এই জন্য আমরা নাম দিয়েছিলাম হচ্ছে অর্থো ডাইমিথাইল বেনজিন নাম দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে যে আমাদের অর্থ পজিশনে অন্য একটা মূলক আছে, এই জন্য আমরা এটাকে কি করতেছি, আমরা এখানে টোলোইন দিয়ে এটাকে জাতটাকে শনাক্ত করতেছি। টোলোইন আসলে কোনটা, টোলোইন হচ্ছে যদি মনে করো আমাদের এখানে ক্লোরিন না থাকতো, শুধুমাত্র বেনজিনের সাথে প্রতিস্থাপক হিসেবে শুধুমাত্র CH3 থাকতো, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে টোলোইন, অর্থাৎ চিত্রটা হতো জাস্ট এরকম। ঠিক আছে, একটা এইখানে একটা হাতে জাস্ট এখানে তোমার হচ্ছে CH3 যুক্ত আছে। ঠিক আছে, এখানে CH3 যুক্ত আছে, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে টোলোইন। বেনজিন হলো শুধুমাত্র এইটুকু যদি থাকতো, এখন যদি টোলোইন যেটা আছে সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে এইটা যদি একটা হাইড্রোজেন CH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা সেটাকে বলি টোলোইন। যদি দুইটা CH3 দ্বারা প্রতিস্থাপিত হলে তখন ওটা আমরা এটাকে বলতাম, ওই যে আমরা একটু আগে দেখলাম জাইলিন, সেটা বলতাম। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে তোমার। আচ্ছা, একই রকম ভাবে দেখো, এখানে আমাদের মেটাক্লোরোটোলোইন, আবার এখানে দেওয়া আছে প্যারাক্লোরোটোলোইন। তো এভাবে আমরা এই যৌগগুলোকে নামকরণ করছি। আবার দেখো, এখানে আমাদের নাইট্রোমূলক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে নাইট্রোমূলক। ঠিক আছে, আবার এটাও নাইট্রোমূলক, এটাও নাইট্রোমূলক। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে নামকরণ করতেছি অর্থো নাইট্রোটোলোইন। এটা হচ্ছে মেটা পজিশনে আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি মেটা নাইট্রোটোলোইন বা প্যারানাইট্রোটোলোইন। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে CH3 মূলকটা গেল, এখন যদি আমাদের এখানে OH মূলক হিসেবে কোনো কিছু যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলা হয় ফেনল। ঠিক আছে, এটা তো জানো যে বেনজিনের সাথে যদি OH মূলক হিসেবে যুক্ত থাকে তখন এটাকে বলা হয় ফেনল। তাহলে এখন ফেনলের সাথে দেখো এই 2 নম্বর পজিশনে আমার এখানে একটা CH3 মূলক যুক্ত আছে, তাহলে এটা তো আমাদের ফেনল, ফেনলের সাথে যেহেতু CH3 যুক্ত আছে তাহলে এটাকে আমরা বলতেছি অর্থো মিথাইল ফেনল, 2 মিথাইল ফেনল বলতেছি। আবার এটাকে আমরা, এই যৌগটাকে আমরা আলাদাভাবে নামকরণ করতে পারি। ঠিক আছে, এই যৌগটাকে আলাদাভাবে নামকরণ করতে পারি, এটাকে নামকরণ করা হয় ক্রিসল নামে। ঠিক আছে, তো প্রথমে এটা দেখে ফেললে যে 2 মিথাইল ফেনল বলা যাচ্ছে এটাকে, যেহেতু 2 নম্বর কার্বনে আছে, বা আমরা এটাকে এই পুরো যৌগটার নাম হচ্ছে কি ক্রিসল, এই জন্য এটাকে বলা হচ্ছে অর্থ ক্রিসল, কারণ হচ্ছে অর্থতে আমাদের একটা কি আছে, শাখা শিকল আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে মেটাক্রিসল, বা এটাকে বলা হয় 3 মিথাইল ফেনল, যেহেতু মেটা পজিশনে আছে। তার মানে আমরা এখান থেকে যেটা আসলে দেখতে পেলাম সেটা হচ্ছে যে প্রতিস্থাপক দুইটা, এবং প্রতিস্থাপক দুইটা যদি একই রকম হয় তাহলেও আমরা হচ্ছে সমানও তিনটা পাচ্ছি, প্রতিস্থাপক দুইটা যদি ভিন্ন হয় তাহলে আমরা কিন্তু সমানও কয়টা পাচ্ছি, তিনটা পাচ্ছি। তো এটা একটু মনে রাখতে হবে। 3 নাম্বার ধাপে এসে দেখো, এখানে কি বলা হচ্ছে যে প্রতিস্থাপক তিনটা কিন্তু তারা একই যদি হয় তাহলে সমানও কয়টা হচ্ছে, সমানও কিন্তু তিনটা পাচ্ছি আমরা। কিভাবে, দেখো এখানে আমাদের ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। ঠিক আছে, এর পরের পজিশনে কি হবে, এই ক্লোরিনটা নেমে এখানে আসবে। ঠিক আছে, এই ক্লোরিনটা নেমে এখানে আসবে, এবং এই ক্লোরিনটা এখানে চলে যাবে, এটা একটা জিনিস হতে পারে। ঠিক আছে, আবার দেখো আহ এখানে এই জিনিসটা এখানে তাই করা হচ্ছে যে 1 2 3 ক্লোরো ট্রাইক্লোরোবেনজিন, এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা, তিনটা ক্লোরিন। এখন কি করলো, এর পরেরটাতে কি করলো, এটা ফিক্স থাকলো, এটা সরে এখানে আসলো, এবং এইটা, এইটা, এইটা চলে গেল হচ্ছে এইখানে। ঠিক আছে, বোঝা গেছে, তাহলে আমরা এখান থেকে এটা পেলাম যে 1 3 5 ট্রাইক্লোরো বেনজিন। এরপরে কি পাচ্ছি আমরা, 1 2 4 ট্রাইক্লোরো বেনজিন পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এভাবে আমরা মূলত হচ্ছে এগুলোর নামকরণ করে থাকি। তাহলে এখন তুমি দেখো যে আমাদের আহ, যদি মনে করো যে আমরা এখানে তিনটা প্রতিস্থাপক, তিনটা, এবং তারা কিন্তু একই ছিল, কিন্তু এই তিনটা প্রতিস্থাপক আছে কিন্তু প্রতিস্থাপক দুইটা একই, তৃতীয়টা যদি ভিন্ন হয়, অর্থাৎ মনে করো এখানে যদি আমরা CH3 বদলে এখানে মনে করো আমরা CH3 পেলাম। ঠিক আছে, এখানে হচ্ছে CH3 Cl এর বদলে, তাহলে কিন্তু আমরা কি পাবো, সমানও তখন হয়ে যাবে কয়টা, সমানও তখন হবে 6টা।
এটা দেখানো হচ্ছে না, এটা জাস্ট হচ্ছে তুমি মনে রাখো তাহলে হবে। ঠিক আছে, এবং প্রতিস্থাপক যদি তিনটাই ভিন্ন হয়, তিনটা প্রতিস্থাপক তিনটাই ভিন্ন, তাহলে কিন্তু সমানুর সংখ্যা বেড়ে গিয়ে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 10টা। এগুলো লাগবে না, তুমি জাস্ট হচ্ছে মনে রাখবা সংখ্যাটা যে কত কত হয়। প্রতিস্থাপক দুইটা একই এবং তৃতীয়টা যদি ভিন্ন হয় তাহলে সমান হচ্ছে 6টা। আর প্রতিস্থাপক আহ তিনটায় যদি ভিন্ন হয় তাহলে সমান হবে কয়টা, তখন কিন্তু সমান হবে 10টা। তো এগুলো তুমি হচ্ছে যে একটু মনে রাখবা। ঠিক আছে, এখানে মনে রাখলেই হবে, এগুলো অবজেক্টিভে আসে এই জন্য। আচ্ছা, এখানে তোমার হচ্ছে কিছু বর্ণনা দেওয়া আছে, এইটুকু এটুকু জাস্ট একবার পড়লেই তোমার হচ্ছে যে তুমি মনে রাখতে পারবে আশা করি, কিংবা রিডিং পড়বা একটু, এমসিকিউ এর জন্য এগুলো লাগে। ঠিক আছে, এগুলোর আমি রিডিং পড়তেছি না, তুমি হচ্ছে এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমাদের যে পার্টটা আসছে সেটা হচ্ছে যে রেশিমিক মিশ্রণ। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটার সংজ্ঞাটা প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা দেখো যে এখানে আমরা এনানসিওমার এটার কথা তো আমরা আগেই পড়েছিলাম, তাই না? এনানসিওমারে কি ছিল আমাদের, যে এখানে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এ ল্যাকটিক অ্যাসিড এরা পরস্পর এনানসিওমার ছিল, এবং ডি ল্যাকটিক অ্যাসিড কি করতো, ডি ল্যাকটিক অ্যাসিড কিন্তু তোমার আলোকের যেটা ছিল, আলোর আবর্তন ছিল, সেটা কিন্তু +2.4 ডিগ্রিতে এটা কিন্তু আবর্তন করত। কিন্তু এল ল্যাকটিক অ্যাসিড কি ছিল, ডি ল্যাকটিক অ্যাসিড যদি ডানের দিকে বেঁকে যেত 2.24 ডিগ্রি, এল ল্যাকটিক অ্যাসিড কিন্তু বামে বাঁকতো। ঠিক আছে, তাহলে এবং এটা দুইটাই কিন্তু আলোক সক্রিয় যৌগ ছিল, অর্থাৎ আলো ফেললে এরা কিন্তু এই ধরনের আবর্তনটা দেখা যেত এখানে। ঠিক আছে, কিন্তু এদের পার্থক্যটা কোথায় ছিল, আবর্তনের মাত্রা সমান ছিল কিন্তু আবর্তনের দিকটা ছিল পুরোপুরি বিপরীত। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছিল এনানসিওমার। ঠিক আছে, তো রেসিমিক মিশ্রণটাকে কি বলা হবে, রেসিমিক মিশ্রণটা হচ্ছে যে তোমার ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড এটাকে যদি আমরা সম আণবিক মিশ্রণ করি, ঠিক আছে, সম আণবিক মিশ্রণ করি, তাহলে এখানে কোনো রকম আলোক সক্রিয়তা আর থাকবে না। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, যে এনানসিওমার থেকেই আমরা কিন্তু রেসিমিক মিশ্রণটাকে পেয়ে থাকি। এনানসিওমারে আমরা যদি সম আণবিক মিশ্রণ করি তাহলে কোনো রকম আলোক সক্রিয়তা আর থাকবে না, অর্থাৎ ডি এবং এল এর সম আণবিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হচ্ছে। এরূপ সমমলার মিশ্রণকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, তাহলে রেসিমিক মিশ্রণটা কোথা থেকে আসবে, রেসিমিক মিশ্রণটা আসবে কিন্তু এনানসিওমার থেকে। ঠিক আছে, এবং এটা মনে রাখতে হবে যে এনানসিওমার যদিও আলোক সক্রিয় যৌগ কিন্তু রেসিমিক মিশ্রণ কিন্তু নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয় যৌগ। কারণ কি, কারণ হচ্ছে আমরা এনানসিওমারে কি পেয়েছিলাম, একটা ডিল্যাকটিক অ্যাসিড বা যে কোনো ধরনের যৌগ যেটা আলোক সক্রিয় ছিল ডান দিকে বেঁকে যেত আলোক সক্রিয়তার কারণে, কিন্তু তার বিপরীত যে এনানসিওমারটা আছে সেটা কি হতো, বাম দিকে বেঁকে যেত। অর্থাৎ একটা মনে করো এইদিকে 2.24 ডিগ্রি এবং এটা হচ্ছে -2.24 ডিগ্রি, অর্থাৎ এই দুটা যদি আমরা যোগ করি অর্থাৎ মিশ্রণ করি সম পরিমাণ, তাহলে কি হতো, এটা কিন্তু তখন হয়ে যেত 0, অর্থাৎ সম আবর্তন কোণের মান হয়ে যাচ্ছে 0। এই জন্য কি হচ্ছে, আবর্তন কোণের মান 0 হওয়া মানে কি, আলোতে আর কোনো ধরনের প্রতিক্রিয়া এরা দেখাচ্ছে না। এই কারণে বলা হচ্ছে যে এরা কিন্তু রেসিমিক মিশ্রণ, আলোক সক্রিয় যৌগ না। ঠিক আছে, তাহলে এখানে চিত্রটা দেখো, এখানে খুব সুন্দর করে চিত্রটা দেখানো আছে। আমাদের এখানে ডি ল্যাকটিক অ্যাসিডের কথা বলা হচ্ছে এবং এখানে হচ্ছে আমাদের এল ল্যাকটিক অ্যাসিডের কথা বলা হচ্ছে। ডি ল্যাকটিক অ্যাসিড এই দিকে পজিটিভ দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2.24 ডিগ্রি ঘুরে যাচ্ছিল, আর এল ল্যাকটিক অ্যাসিড কি করছিল, ঘড়ির কাঁটার দিকে আমরা এভাবে, সরি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছিল, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে -2.24 ডিগ্রি ঘুরে যাচ্ছিল। ঠিক আছে, তো এই দুটাকে যখন আমরা মিশ্রণ করতেছি তখন কিন্তু আমরা কি পাচ্ছি, তখন হচ্ছে আমরা মানে রেসিমিক মিশ্রণটাকে পাচ্ছি, যেটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ একটা। ঠিক আছে, তো এভাবে আমরা মূলত রেসিমিক মিশ্রণটাকে পেয়ে থাকি দুইটা এনানসিওমার থেকে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে মেসোযৌগ এবং ডাইস্টেরিওমার থেকে। তো মেসোযৌগ এই সংজ্ঞাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সংজ্ঞাটাও খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কার্বন
একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব অণুর এক অর্ধাংশ অপর অর্ধাংশের উপরে স্থাপনীয় দর্পণ বিম্ব হলে যৌগটিকে আলোক নিষ্ক্রিয় হয় এবং এ ধরনের যৌগকে বলা হচ্ছে মেসো যৌগ। ঠিক আছে, এই ধরনের যৌগকে বলা হবে মেসো যৌগ। তো এখানে দেখো, এখানে একাধিক কাইরাল কার্বনের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে এখানে একটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, এটা হচ্ছে আমাদের আরেকটা কাইরাল কার্বন। কারণ কাইরাল কার্বন কেন? কারণ হচ্ছে দেখো, কার্বনের 4টা হাতে 4 রকম মূলক যুক্ত আছে বা মৌল যুক্ত আছে। ঠিক আছে? তো এই অর্ধাংশ, কাইরাল কার্বন বিশিষ্ট এক অর্ধাংশ এবং এই এক অর্ধাংশ পরস্পরের উপর যদি উপরে স্থাপনীয় দর্পণ বিম্ব হয় তাহলে এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় হয়। সেজন্য এটাকে বলা হয় মেসো যৌগ। ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে একাধিক অপ্রদর্শন কার্বন পরমাণু থাকা সত্ত্বেও যদি কোনো যৌগ আলোক নিষ্ক্রিয় হয় তবে সেটাকে বলা হয় মেসো যৌগ। এবং মেসো যৌগের ক্ষেত্রে একটাই উদাহরণ মূলত আমাদের বইয়ে বা ইন্টারের সিলেবাসে শেখানো হয়, সেটা কি? সেটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের নামটা মনে রাখবা এবং টার্টারিক অ্যাসিডের সংকেতটাও এখান থেকে ভালো মতো দেখে রাখবা। এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, টার্টারিক অ্যাসিডের সংকেতটাও ভালো মতো দেখে রাখবা, কারণ এই একটাই উদাহরণ আছে মেসো যৌগের জন্য। ঠিক আছে, এবং প্রথম অর্ধাংশ যেটা আছে এই অর্ধাংশ আলোর তলকে যেভাবে ঘোরাচ্ছে, এটা যদি এই দিকে ঘোরাই তাহলে দেখা যাবে যে এই কার্বনটা এটাকে এইভাবে ঘোরাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ মানে প্রথম অর্ধাংশ আলোর তলকে যেদিকে ঘোরাবে দ্বিতীয় অর্ধাংশ তার সমপরিমাণ কিন্তু বিপরীত দিকে ঘোরাবে, অর্থাৎ এদের লব্ধিটা তখন কত হয়ে যাবে? তখন কিন্তু এটা লব্ধিটা শূন্য হয়ে যাবে। এরপরে সেকেন্ড আরেকটা তোমার হচ্ছে যে আলোক নিষ্ক্রিয় যৌগের কথা আমরা বলবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার বলা হয়। এটা কি করে? এটা হচ্ছে দুইটা অপ্রতিসম কার্বন এবং কাইরাল কার্বন সম্মিলিত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ না করে তবে যৌগ দুটিকে পরস্পরের ডায়াস্টেরোমার বলা হয়। ঠিক আছে, এখানে দেখো, এখানে এইটা হচ্ছে তোমার একটা যৌগ এবং এখানে কার্বন পরমাণুগুলো দেখো দুইটা অপ্রতিসম কার্বন বিশিষ্ট দুইটা, একটা যৌগ হচ্ছে এটা এবং এটা হচ্ছে একটা যৌগ। ঠিক আছে, তো এখন হচ্ছে যে পরস্পরের দর্পণ প্রতিবিম্বের ন্যায় যদি মানে আচরণ না করে। ঠিক আছে, তো দেখো এখানে তুমি দেখলে বুঝতে পারবা যে এইটাকে তুমি যদি নিয়ে এসে এখানে বসাও তাহলে কিন্তু এটা পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করবে না। ঠিক আছে, তো এই কারণে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে তোমার ডায়াস্টেরিওমার এবং এরা আলোর তলকে মানে ভিন্ন, একই দিকে কিন্তু ভিন্ন মাত্রায় প্রদর্শন মানে ঘূর্ণন করতেছে। ঠিক আছে, এই জন্য কি হচ্ছে, এরা সমমোলার মিশ্রণ, কোনো রেশমিক মিশ্রণ এরা তৈরি করে না। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে ডায়াস্টেরিওমার এবং এনানসিওমার এই দুইটা পরস্পরের বিপরীত। ঠিক আছে, এবং একটা পার্থক্য পেলে পরস্পরের বিপরীত, এবং আরেকটা কারণ হচ্ছে যে এরা কিন্তু দুইটা এনানসিওমার পরস্পরের সাথে সমমোলার মিশ্রণ করলে এরা রেসমিক মিশ্রণ তৈরি করে, কিন্তু ডায়াস্টেরিওমার গুলো পরস্পরের সাথে যদি আমরা মিশ্রণ ঘটাই তাহলে কিন্তু এরা রেসমিক মিশ্রণ তৈরি করবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি একটু জুম করে দেখি, এখানে দেখো আমরা একটু জুম করি, এই যে এটা হচ্ছে যে অসমবর্তিত আলো। ঠিক আছে, অসমবর্তিত আলো জিনিসটা কি? আমরা হচ্ছে যে গত ক্লাসে কিন্তু সমবর্তন জিনিসটা পড়েছিলাম, তাই না? সমবর্তন মানে কি ছিল? সমবর্তন মানে ছিল কিন্তু একদিকে আলোগুলোকে মানে ঘুরিয়ে দেওয়া। ঠিক আছে, এই যে দেখো আলো কিন্তু সব দিকে সমভাবে কাঁপাকাঁপি করতেছে এইখানে। এই যে দেখো এখানে দেখো, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি, এটা হচ্ছে এইদিকে ঘুরতেছে, এটা এইদিকে কাঁপতেছে, সব দিকে এটা কাঁপাকাঁপি করতেছে। কিন্তু আমরা যখন এখানে নিকল প্রিজম নামে একটা প্রিজমকে আমরা এখানে ইন্ট্রোডিউস করব, এই নিকল প্রিজমের কাজ হচ্ছে আলোগুলোকে পোলারাইজ করা, অর্থাৎ সমবর্তিত করা। ঠিক আছে, এই যে সাদা আলোকে নিকল প্রিজমের মধ্য দিয়ে আলোক ফিল্ট্রেশনের মাধ্যমে তল সমবর্তিত আলো উৎপন্ন করাকে পোলারাইজেশন বলে। অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা পড়েছি সমবর্তন, সেই ব্যাপারটাই কিন্তু এখানে ঘটানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু তুমি যদি মনে করো যে সোডিয়াম বাতি থেকে একবর্ণী আলো নাও, সেক্ষেত্রে কিন্তু একবর্ণী আলো সম্ভব সব তলে এরা স্পন্দিত হচ্ছে। ঠিক আছে, এবং একটা তলে যখন আমরা এটাকে ঘটাবো
বহুতলে স্পন্দিত একবর্ণী আলোকের স্পন্দন যখন আমরা একতলে ঘটাবো তখন সেটাকে বলা হবে তল সমবর্তিত আলো। ঠিক আছে, এবং নিকল প্রিজমই হচ্ছে আমরা গত ক্লাসে যেমন কি ইউজ করেছিলাম, আমরা কিন্তু গত ক্লাসে একটা 6 বাহু বিশিষ্ট একটা আমরা ক্যালসাইট যৌগ ইউজ করেছিলাম বা একটা কাচের মতো একটা বস্তু ইউজ করেছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা হচ্ছে যে নিকল প্রিজম ইউজ করতেছি এই ফিল্টার হিসাবে। তাহলে এখানে দেখো এখানে কিভাবে এটাকে আসলে করা হয়। এখানে আমাদের দেখো এখানে একটা সোডিয়াম ল্যাম্প আমরা দিয়েছি। ঠিক আছে, সোডিয়াম বাতির আলো। ঠিক আছে, এখানে কি করা হচ্ছে, এখানে কিন্তু সব দিকেই আলোটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে পোলারাইজার, অর্থাৎ আমরা গত ক্লাসে যেমন সমবর্তন পড়ার সময় দেখেছিলাম, প্রথমে হচ্ছে পোলারাইজার দেওয়া হচ্ছে একটা, এবং পরবর্তীতে পুনরায় আমরা হচ্ছে যে একটা অ্যানালাইজার দিয়েছিলাম, এবং অ্যানালাইজারের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে আলোকটা আসলে এক সমবর্তিত হয়েছে কি না। ঠিক আছে, তো যদি এই পোলারাইজারদের মাধ্যমে আমরা যদি এটাকে দেখো, এইটার একটা নির্দিষ্ট ছিদ্র থাকবে আমাদের, গত ক্লাসে যেরকম ছিল ওরকম ভাবে একটা ছিদ্র থাকবে পোলারাইজারের মাধ্যমে বা নিকল প্রিজমের মাধ্যমে আমরা এখানে এক তলে একটা আলো পাবো। ঠিক আছে, এক তলবর্তী এক সমতলবর্তী আমরা এখানে একটা আলো পাচ্ছি। এই আলোটা যদি আমরা পোলারিমিটারের নল থেকে আমরা হচ্ছে যে দেখার চেষ্টা করি আর একটা অ্যানালাইজারের মাধ্যমে, এটাও কিন্তু নিকল প্রিজম। ঠিক আছে, এই নিকল প্রিজমের মাধ্যমে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এইটাকে দেখতে পাচ্ছি, এবং এটাকে যদি আমরা আস্তে আস্তে এই দিকে ঘোরাতে চেষ্টা করি গত ক্লাসের মতো, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এইটা যখন 90 ডিগ্রিতে চলে যাবে তখন কিন্তু এটা আর দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে, এবং এখানে কি দেখা হচ্ছে, যদি আমরা ডান দিকে ঘোরাই তাহলে এরকম দেখা যাবে, যদি বাম দিকে ঘোরাই তাহলে হচ্ছে আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে যে গত ক্লাসে যেরকম পড়েছি ঠিক সেরকমই জিনিসটা। ঠিক আছে, এই জন্য এটা একবার রিডিং পড়ে একবার দেখে নিবা, তাহলে আশা করি বুঝতে পারবা তুমি।